রাস্তায় যে কোনো সাধারণ দিনে একটু চারদিকে তাকিয়ে দেখুন। ইউনিভার্সিটির করিডোর, চায়ের টং, এমনকি আজকাল ক্যাজুয়াল অফিস, সবখানেই আপনি জার্সি দেখতে পাবেন। ফুটবল জার্সি, ক্রিকেট জার্সি, এমনকি ফর্মুলা 1 জার্সিও এখন মানুষ রেগুলার পোশাক হিসেবে পরছে। আর যদি একটু গভীরভাবে খেয়াল করেন, দেখবেন এগুলো যারা পরছেন তাদের অনেকেই হয়তো সেভাবে স্পোর্টস ফলোও করেন না। তাহলে প্রশ্ন হলো, কেন হঠাৎ করে বাংলাদেশে বা বলা যায় পুরো বিশ্বেই জার্সি আমাদের দৈনন্দিন ফ্যাশনের এত সাধারণ একটা অংশ হয়ে উঠল? বর্তমান অবস্থাটা বোঝার জন্য আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, একদম জার্সির ঠিক শুরুর দিকটায়। 19 শতকের শুরুর দিকে ইংল্যান্ডে ফুটবল ক্লাবগুলো ধীরে ধীরে তৈরি হতে শুরু করলো। কিছু বছর পর যখন ক্লাবের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করে, তখন মাঠে দলগুলোকে আলাদা করার জন্য একটা সহজ উপায়ের দরকার ছিল। জার্সির আসল উদ্দেশ্য ছিল ঠিক এতটুকুই। শুরুর দিকের এই জার্সিগুলো বানানো হতো ভারী সুতি কাপড় দিয়ে, হাতা হতো লম্বা, এমনকি কখনো কখনো কলার আর বোতামও থাকতো। বিংশ শতাব্দী জুড়ে এর ডিজাইনে অনেক পরিবর্তন আসে। ফ্যাব্রিক হালকা হতে থাকে, সুতি কাপড়ের জায়গা দখল করে নেয় সিনথেটিক ম্যাটেরিয়াল, পেছনে জার্সি নাম্বার যোগ হয়। কিন্তু এত কিছুর পরও জার্সি তার নিজস্ব জায়গাতেই সীমাবদ্ধ ছিল, খেলার মাঠে এবং মাঝে মাঝে স্টেডিয়ামের গ্যালারিতে। এই চিত্রটা বদলাতে শুরু করে 90 দশকের কালচারের হাত ধরে। ক্লাবগুলোর তৈরি হচ্ছিল বিশাল ফ্যান বেজ, খেলোয়াড়রা হয়ে উঠছিলেন সেলিব্রিটি, আর এই খেলাটাকে ঘিরে গড়ে ওঠা কালচার খেলাটার চেয়েও বড় হয়ে উঠছিল। জার্সি তখন শুধু আর খেলার মাঠের কোনো পোশাক নয়, তার চেয়ে বড় কোনো অর্থ বহন করতে শুরু করে। ক্লাবগুলো এই ব্যাপারটা খেয়াল করলো, কারণ যখন একজন ফ্যান আপনার ক্লাবের জার্সি গায়ে দিয়ে শহরের রাস্তায় হাঁটবে, তখন আশেপাশে সবাই আপনার ক্লাবের লোগোটা দেখতে পাবে। ঠিক তখনই জার্সিতে একটা ব্র্যান্ডের লোগো বসিয়ে দেওয়া হলো, মূলত সেই ব্র্যান্ডকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে। কেটারিং টাউন ফুটবল ক্লাব ইংল্যান্ডে সবার আগে এরকম একটা শার্ট স্পন্সর নিয়ে এসেছিল 1976 সালে। কিন্তু ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন শুরুতে স্পন্সরশিপ নিষিদ্ধ করলেও ঠিক এক সিজন পরেই স্পন্সরশিপকে বৈধতা দেয়, এবং 1979 সালে ইংল্যান্ডের প্রথম প্রফেশনাল ক্লাব হিসাবে লিভারপুল হিতাচিকে স্পন্সর হিসাবে সামনে নিয়ে আসে। এরপর থেকে ক্লাবগুলোর আইডেন্টিটির একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে এসব ব্র্যান্ডগুলো, যেমন লিভারপুল আর কার্লসবার্গ, ইন্টার মিলান এবং পিরেলি, ম্যান ইউ এবং শার্প। বার্সা বা রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলো বছরে প্রায় 3 মিলিয়নের মতো জার্সি বিক্রি করে, এবং এর একটা বড় অংশ কিন্তু ম্যাচের দিন পরাও হয় না। মানুষ এগুলো দৈনন্দিন জীবনের অংশ হিসাবে পড়ে। শুধু কিট বিক্রি করে বার্সেলোনা 2022-23 সিজনে প্রায় 180 মিলিয়ন ইউরো আয় করেছিল, আর রিয়াল মাদ্রিদ 2024 সালে 212 মিলিয়ন ইউরো আয় করে কেবল মার্চেন্ডাইজিং থেকেই। অর্থাৎ জার্সি তার মূল উদ্দেশ্য ছাড়িয়ে একটা বিশাল কমার্শিয়াল প্রোডাক্টে পরিণত হয়েছে। ফ্যাশনের ক্ষেত্রে এর চেয়েও বড় পরিবর্তনটা এসেছে কিন্তু খুব রিসেন্টলি, এবং এর একটা নামও আছে, যাকে বলা হয় ব্লোক কোর। ইংরেজি স্ল্যাং ব্লোক, যার মানে একজন রেগুলার পুরুষ, আর ইংরেজি সাফিক্স কোর, যার ভাবার্থ ধারা। এই ইংরেজি শব্দ দুটো মিলে তৈরি হয়েছে ব্লোক কোর নামের একটা নতুন শব্দ, যাকে সোজা বাংলায় বলা যায় একজন সাধারণ পুরুষের লাইফস্টাইল। ব্লোক কোর হলো এমন একটা ফ্যাশন ট্রেন্ড যেখানে ফুটবল জার্সিকে ক্যাজুয়াল স্ট্রিট ওয়্যার হিসেবে পরা হয়, কার্গো প্যান্ট আর স্নিকার্সের সাথে একটা জার্সি। এই ট্রেন্ডের গোড়া 90 দশকে ব্রিটিশ ফ্যান কালচারের সাথে যুক্ত থাকলেও টিকটক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে এটা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। তরুণরা বিভিন্ন স্টাইলে জার্সি পরে তাদের আউটফিটের ভিডিও পোস্ট করতে থাকে। এই ট্রেন্ডকে আরও ত্বরান্বিত করেছে পপ কালচার আর সেলিব্রিটিদের প্রভাব। মিউজিক বা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির পরিচিত মুখেরা যখন কিছু পড়তে শুরু করেন, তখন সেটা এমন সব মানুষের কাছেও পৌঁছে যায় যাদের হয়তো ওই জিনিসের সাথে আগে কোনো সম্পৃক্ততাই ছিল না। ডুয়া লিপা 2024 সালে তার ট্রেনিং সিজন গানের প্রমোশনের জন্য ফুটবল ইন্সপায়ার্ড কিট রিলিজ করে। টম হার্ডি, রবার্ট ডাউনি জুনিয়র থেকে শুরু করে হেনরি ক্যাভিল, সাব্রিনা কার্পেন্টার, সবাইকে এখন দেখা যাচ্ছে ফুটবল জার্সিতে। লাক্সারি ফ্যাশন ব্র্যান্ডগুলো জার্সি স্টাইলে নিজেদের ডিজাইন বাজারে আনতে শুরু করে। এতে করে স্পোর্টসওয়্যার আর হাই ফ্যাশনের মাঝের ফারাকটা একেবারে মুছে যায়। এমনকি ইতালিয়ান জায়ান্ট নাপোলির কিট স্পন্সর কিন্তু লাক্সারি ব্র্যান্ড এম্পেরিও আরমানি। খেলাধুলার বাইরেও জার্সি পরতে কেন ভালো লাগে, এর পেছনে চমৎকার একটা সাইকোলজিক্যাল কারণও আছে। গবেষকরা একটা টার্ম ব্যবহার করেন যাকে বলে এনক্লোজ কগনিশন। আমরা কী পড়ছি সেটা আমাদের অনুভূতি এবং চিন্তাভাবনাকে কীভাবে প্রভাবিত করে তা বোঝাতে এই টার্মটি ব্যবহৃত হয়। ক্যাজুয়ালি হলেও যখন কেউ কোনো টিমে জার্সি পরে, তখন তার মধ্যে এক ধরনের গ্রুপ বিলঙ্গিংস বা আত্মবিশ্বাস তৈরি হয়। মানুষ এখন জার্সিকে অনেকটাই ব্যান্ড টি শার্টের মতো করে দেখে। এখান থেকে আধুনিক জার্সি ট্রেন্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা উঠে আসে। আজকাল যারা জার্সি পরছেন তাদের বেশিরভাগই হয়তো যে জার্সিটি তিনি পরে আছেন সেই টিমের আসল ফ্যান নন। ফ্যাশনের দুনিয়ায় এটা কিন্তু খুব নতুন কিছু নয়। যুগের পর যুগ ধরে অনেক মানুষ ব্যান্ডের গান না শুনেই সে ব্যান্ডের টি শার্ট পরে আসছে। যেমন রাস্তাঘাটে আমরা অনেককেই দেখি নির্ভানা, গানস অ্যান্ড রোজেস কিংবা মেটালিকার টি শার্ট পরে ঘুরছে, কারণ সেই পোশাকটার একটা নিজস্ব কালচারাল মিনিং বা নান্দনিক ভ্যালু তৈরি হয়ে যায়, যার সাথে আক্ষরিক অর্থে ফ্যান্ডমের কোনো সম্পর্ক নেই। জার্সির ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটছে। মানুষ এখন জার্সিকে নিজের আইডেন্টিটি আর কালচারাল অ্যাওয়ারনেস প্রকাশের একটা মাধ্যম হিসেবে দেখে। খেলার সাথে সরাসরি সম্পর্কটা এখানে জরুরি কিছু নয়।
1998 বিশ্বকাপের আর্জেন্টিনার একটা ভিন্টেজ জার্সি শুধু আর্জেন্টিনার ফ্যানদের কাছেই মূল্যবান নয়, বরং ওই সময়কার ফুটবল কালচারকে যারা পছন্দ করেন বা স্রেফ জার্সির কালার আর ডিজাইন যাদের ভালো লাগে তাদের কাছেও সমান সমাদৃত। এখানে সোশ্যাল আইডেন্টিটির একটা ব্যাপারও আছে। এক নজরে একটা জার্সি আপনার সম্পর্কে মানুষকে অনেক কিছু বলে দিতে পারে। এটা জানান দেয় যে আপনি নির্দিষ্ট কোনো কালচার সম্পর্কে সচেতন, আপনার একটা আলাদা টেস্ট আছে, অথবা আপনি বিশেষ কোনো কমিউনিটির অংশ। যেহেতু ফুটবল একটা গ্লোবাল স্পোর্ট, তাই যে কেউ একটা শার্ট পরার মাধ্যমে নিজের মতো করে একটা আইডেন্টিটি তৈরি করে নিতে পারে। এবার আমাদের লোকাল মার্কেট বা বাংলাদেশের প্রেক্ষাপটে আসি। বাংলাদেশে ক্রিকেট বেশি জনপ্রিয় না ফুটবল, সেই তর্কে না গিয়ে বলা যায় সাধারণ মানুষের আগ্রহের দিক থেকে ক্রিকেট এবং ফুটবল দুটোর ফ্যানবেজই কিন্তু স্ট্রং। আর এখানকার জার্সি কালচার এই দুই খেলা থেকেই অনুপ্রাণিত। এই লোকাল ট্রেন্ডের পেছনে সবচেয়ে বড় নিয়ামক হলো সহজলভ্যতা। বাংলাদেশের জার্সির দামের রেঞ্জটা বিশাল, যার ফলে বাজেট যেমনই হোক না কেন প্রায় সবাই এই ট্রেন্ডে অংশ নিতে পারছে। একটু বেশি দামের দিকে গেলে আপনি পাবেন ইম্পোর্টেড মাস্টার কপি, আবার একদম কম দামের দিকে তাকালে মিরপুর 10 বা নিউ মার্কেটের মতো জায়গাগুলো থেকে মাত্র 200 থেকে 300 টাকা আপনি জার্সি কিনতে পারবেন। অন্যদিকে অফিসিয়াল রিটেলারের কাছ থেকে কেনা অ্যাডিডাস বা নাইকির তৈরি আসল জার্সিগুলোর দাম হতে পারে 8 থেকে 12,000 টাকা পর্যন্ত। বাংলাদেশে বেশিরভাগ মানুষের জন্যই এত টাকা দিয়ে জার্সি কেনা বাস্তবসম্মত নয়, কিন্তু এই চড়া দাম কাউকে ট্রেন্ড থেকে পিছিয়ে রাখতে পারেনি। কারণ দিন শেষে আসল ব্যাপারটা হলো ডিজাইনটা দেখতে কেমন আর আপনি সেটাকে কিভাবে ক্যারি করছেন। ফ্যাশন মানে তো এটাই, আপনার সাধ্যের মধ্যে যা আছে তা দিয়েই নিজেকে সেরা উপায়ে প্রেজেন্ট করা। আর সেই হিসাবে বাংলাদেশের তরুণরা এই গেমটাকে বেশ ভালোভাবেই বুঝে গেছে।